রাজনীতিতে ভদ্র শিক্ষিত মানুষের আসার দরকার আছে কি নেই সেই নিয়ে একটা তর্ক থাকতে পারে, কিন্তু রাজনীতিতে গুন্ডাদের দরকার আছে কি নেই সেই নিয়ে কোনো তর্ক নেই, কারোর মনে কোনো দ্বিমত নেই। গুন্ডাদের রাজনীতিতে লাগবেই, গুন্ডাদের অবদান রাজনীতিতে অনস্বীকার্য। এবং আপনি দেখবেন বাইরের রাজ্যগুলো মানে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড কিংবা ধরুন ছত্তিশগড় কিংবা ধরুন মধ্যপ্রদেশ, এসব জায়গায় কিন্তু এই গুন্ডাদের রাজনীতি করা নিয়ে কোনো ছুতমার্গ নেই। সেখানে প্রত্যেকটা দল বাহুবলী নেতাদের তৈরি করে, তাদের একেবারে মাথার ওপরে বসিয়ে রাখে। সাধারণত দেখা যায় জাতপাত বা ভাষা এই সমস্ত কিছুর উপর ভর করে তারা উঠে আসেন, এবং সেই জন্যই আপনি দেখবেন ব্রিজভূষণ শরণ সিং কিংবা ওদিকে মুখতার আনসারি এদেরকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল রেখে দেয়। তারা বড় নেতা হন, তাদের বাহুবলী নেতা বলা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো এই বিষয়টা নিয়ে একটু ছুতমার্গ আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই গুন্ডাদের দরকার, কিন্তু আবার তাদের গুন্ডা বলা যাবে না, তাদেরও আবার ভদ্র সভ্যভাবে বাবু সাজিয়ে সামনে রাখতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মধ্যে এই গুন্ডাদেরকে নিয়ে একটা ছুতমার্গ আছে। ধরি মাছ না ছুঁই পানি, লাগবে তো বটেই, কিন্তু বলবো না যে ওরা গুন্ডা। যাই হোক, আপনি দেখবেন অর্জুন সিং এর কিন্তু এইসব ব্যাপারে একদম কোনো ছুতমার্গ নেই, তার কিন্তু কোনো লাজবালাই নেই। অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সমস্ত ওই জুট মিলের কর্মচারী যারা, তাদের ইউনিয়নের মুখ হিসেবে উঠে এসেছেন অর্জুন সিং, এবং তারপর থেকে তিনি আখের গোছানোর রাজনীতিটা করেছেন। তিনি বিন্দুমাত্র এগুলো লুকানোর টুকানোর চেষ্টা করেন না, এবং একটা পরিষ্কার হিসেব তিনি জেনেছেন, আর সেটা হচ্ছে ইধার সে লো উধার সে দো। 2019-এ তৃণমূল কংগ্রেস যখন তার লোকসভা নির্বাচনের টিকিটটা চেপে দিল, সেই সময় অর্জুন সিং কিন্তু বিন্দুমাত্র দেরি করেননি, তিনি ঝপ করে জোড়াফুল থেকে ঝাঁপ দিয়ে চলে গেছেন পদ্মফুলে। তারপর আবার যেই দেখলেন 2021-এর নির্বাচনের পরে বিজেপি কেমন একটা বেগতিক জায়গায় রয়েছে বাংলার বুকে, এবং সেই দীনেশ ত্রিবেদী যাকে কিনা এই অর্জুন সিংই হারিয়েছিলেন, তিনি বিজেপিতে চলে এসেছেন এবং বিজেপি তাকে নিয়েও নিয়েছে, সেই সময় অর্জুন সিং আবার কিছুদিন পরে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। আবার যখন 2024-এ দেখা গেল তৃণমূলের তরফ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিটটা অর্জুন সিংকে দেওয়া হয়নি, তার টিকিট আবারও চেপে দেওয়া হয়েছে, আবারও অর্জুন সিং ঝাঁপিয়ে চলে গেলেন বিজেপিতে। বিজেপি তাকে সাদরে গ্রহণ করলো, একেবারে গলায় জড়িয়ে ধরলো। এবং অর্জুন সিং এই ব্যাপারটা অনেকদিন ধরেই করে এসেছেন, তার কাছে হিসেবটা পরিষ্কার, আগেই বললাম। অর্জুন সিং মনে করেন এটা তার ব্যক্তিগত ক্যারিজমা, যেদিকে তিনি যাবেন সেদিকেই তিনি খাবেন। আর এই নিয়ে রাজনৈতিক দলগুলোরও কোনো ছুতমার্গ নেই, তাদের কাছেও ব্যাপারটা হচ্ছে ও সব নীতিফিতি পকেটে রাখুন, জিততে হবে, এগিয়ে থাকুন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে অর্জুন সিং এইবারে কি পারবেন জিততে? তিনি কি সত্যিই পারবেন? দেখুন, এটা যদি 2016 হতো তাহলে বলা হতো আরে অর্জুন সিং তো আলবাত পারবেন। 2019-এ তো তিনি অলরেডি পেরেছেন, এবং তিনি তো ভাটপাড়ায় এত দিন ধরে জিতেছেন, এতবার নির্বাচনে জিতেছেন, বিধায়ক হয়েছেন, কেন পারবেন না তিনি? তার কারণটা হচ্ছে রাজনীতি না ভ্যাকিউম পছন্দ করে না। রাজনীতিতে ফাঁকা জায়গা তৈরি হলেই সঙ্গে সঙ্গে কেউ না কেউ এগিয়ে আসে সেই জায়গাটা ভরাট করে দেওয়ার জন্য। আর যদি অর্জুন সিং জেলে যান, দেখবেন ব্যারাকপুরেও কোথা থেকে সেই বীরভূমের মতো একজন কাজল শেখ বেরিয়ে এসেছেন সেই জায়গাটা নিয়ে নেবার জন্য। এবং এইটাই কিন্তু ক্ষমতার নিয়ম, এবং এইটাই একটা বড় কারণ যে কারণে অর্জুন সিং এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা নির্বাচনে টিকিট পাননি। অর্জুন সিং 2019-এ বিজেপির সাংসদ হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা ফাটে, রক্তাক্ত হন অর্জুন সিং, কিন্তু বেঁচে ফিরে আসেন সেই যাত্রায়। কে ঘটালো এই ঘটনা? এত বড় নেতার মাথা ফাটালো কে? তারই সঙ্গে খবর আসে অর্জুন সিং এর এলাকা ঘিরে ধরে বোমাবাজি করা হচ্ছে। কারা করছে এসব? তারাই করছে যারা এতদিন ঘাপটি মেরে বসেছিল আর অপেক্ষা করছিল এই ভেবে যে আপনার টাইম আয়েগা। আর অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে 2022-এ আবার যোগদান করলেন, তখন তার এই ধারণা আরো বদ্ধমূল হলো, যখন তিনি দেখলেন যে দলে ফেরার সঙ্গে সঙ্গে সবাই তাকে একেবারে সাদরে গ্রহণ করবে, হাত খুলে তাকে জড়িয়ে ধরবে। কই ব্যাপারটা এরকম হচ্ছে না তো, মানে অনেকেই তো অনেক রকম বিরোধিতার কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন, এবং সেই জায়গায় যে নামটা সবার ওপরে উঠে এলো তৃণমূল কংগ্রেসের মধ্যেই অর্জুন সিং এর উল্টো দিকে, সেটা হচ্ছে জগদ্দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম, যার সব থেকে বড় দাবি ছিল যে তৃণমূল কংগ্রেসে অর্জুন এসেছেন তো ভালো কথা, কিন্তু অর্জুন সিংকে যেন কিছুতেই টিকিট দেওয়া না হয়। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা মজার ইনফরমেশনও সামনে উঠে এলো। অর্জুন সিং যখন বিজেপিতে চলে গিয়েছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের আরো অর্জুনদের দরকার ছিল ব্যারাকপুরের মাটিতে, এবং সেই সময় যারা অর্জুন বিরোধিতার রাজনীতি এতদিন করে এসেছেন তৃণমূলের মধ্যে, তারা তো একজোট হলেনি, তারই সঙ্গে কংগ্রেস বা সিপিআইএম এর লোকজন যারা এতদিন অর্জুন বিরোধিতার রাজনীতি করে এসেছেন, তারাও এসে জুটলেন তৃণমূল কংগ্রেসে, এবং সবাই মিলে বিরোধিতা শুরু করলেন অর্জুন সিং এর। প্ল্যান অফ অ্যাটাক ওয়াজ সিম্পল।
এই লোকটা আমরা বিরোধী রাজনীতি করার সময় আমাদের পিটিয়েছে, এবার আমাদের বালা বস আমরা পেটাবো। এবার অর্জুন সিং যখন তৃণমূলে আবার ফিরে এলেন তখন এই লোকগুলো একটু সমস্যায় পড়লেন। কিছুদিনের জন্য তাদের একটু মুখ বন্ধ করে রাখতে হয়েছিল, কিন্তু তাই বলে সারা জীবন কি তারা মুখ বুজে থাকবেন? সেটা তো সম্ভব নয়, এবং তারা মুখ বুজে থাকলেনও না। তার ফলে উপায়টা কি দাঁড়ালো? উপায় দাঁড়ালো সেইটাই যেটা ভাটপাড়া এবং ব্যারাকপুর বোঝে, হিংসা। বিজেপির ভোট পার্সেন্টেজ ব্যারাকপুরে বেড়েছে, কিন্তু তাই বলে আপনি যদি বলেন এটা শুধুমাত্র অর্জুন সিং এর জন্য, তা কিন্তু নয়। এসব কাজে আপনার ব্যাক হ্যান্ড প্লেয়ার দরকার হয়। আর ব্যারাকপুরে বিজেপির যে ভোট বেড়েছে সেখানে ব্যাক হ্যান্ড প্লেয়ার্স কারা, একথা বলতে গেলে দুটো নাম অবশ্যই উঠে আসে। একজন হলেন মুকুল রায় এবং আরেকজন হলেন মনীষ শুক্লা। এবং খুব ইন্টারেস্টিংলি দেখুন, বর্তমানের এই লড়াই থেকে দুজনেই কিন্তু আউট হয়ে গেছেন। একজন মুকুল রায়, যিনি আর বাড়ি থেকেই বেরোন না, তার ছবি টবি এদিক ওদিক যা দেখা যায়। অর্জুন সিংও এবার দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়ের সঙ্গে, যা ছবি দেখা গেছে তাতে দেখা যাচ্ছে যে একেবারে জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছেন মানুষটা। আমার ইচ্ছে আছে সময় সুযোগ পেলে আমি মুকুল রায়কে নিয়ে আলাদা করে একটা পর্ব করব। যাই হোক, আরেকজন হচ্ছেন মনীষ শুক্লা। অর্জুন সিং এর হাত ধরেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন। এই মনীষ শুক্লার শরীরটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল 14টা বুলেটের মাধ্যমে। 14টা গুলি করা হয়েছিল তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দাঁড়িয়ে। একজন মানুষের শরীরে 14টা বুলেট ঢুকে গেলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর বেঁচে থাকে কিনা জানা নেই। যাই হোক, এখানে আরও একটা নাম এর পরে উঠে আসে, সেটা হলো রাজু ঝা। বলা হয়েছিল তিনি নাকি বেআইনি কয়লার কারবারি ছিলেন, কাঁচা টাকা প্রচুর ওড়াতে পারতেন। এই রাজু ঝাঁকেও কিন্তু একেবারে রাস্তার মাঝখানে খুন করা হয়েছিল। তিনি ছিলেন বিজেপিতে। রাজু ঝা মারা যাওয়ার পরে অর্জুন সিং তখন তৃণমূলে, তিনি বলেছিলেন যে রাজু ঝাঁকে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে এসে তৃণমূলের কাজে কিভাবে লাগানো যায় সেই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তার আগেই তো প্রাণ পাখি উড়ে গেল। দানা ভেতরে যেতেই প্রাণ পাখি গেল উড়ে। তারপরে আরো ঘাত সংঘাত, এদিক ওদিক, খুন খারাপি, অভিযোগ, সমস্ত কিছুর পরে কি দেখা যাচ্ছে? অর্জুন সিং এর এক ভাইপো আছেন জেলে, পাপ্পু সিং। আরেক ভাইপোর নাম উঠে আসছে, তিনিও নাকি অর্জুন সিং এর ভাইপো, তিনি আছেন তৃণমূলে, তার কথা একটু পরেই আসবো। আর অর্জুন সিং এর হাতে এই মুহূর্তে রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট। এইবারে তার জন্য লড়াইটা একেবারে তার নিজের মাটির লড়াই। আচ্ছা, গুন্ডা কাকে বলা যায়? একজন যদি দেখলেই মারধর করতে শুরু করে দেন, সারাক্ষণ মারধর করেন, তাকে গুন্ডা বলা যায়? নাকি তার হাতে যদি ছুরি বন্দুক এসব থাকে তখন তাকে গুন্ডা বলা যায়? নাকি সে যদি খুব গালাগাল দেয়, নোংরা নোংরা কথা বলে, তাহলেই তাকে গুন্ডা বলা যায়? নাকি একদম ঠান্ডা মাথায় মুখে হাসি নিয়ে যিনি বসে বসে একদম খুনের পরিকল্পনা করে ফেলতে পারেন, একটা মানুষকে খুনও করে ফেলতে পারেন, তাকে গুন্ডা বলা যায়? গুন্ডার রকম ফের নিয়ে এরকম কোনো বই বাজারে বেরিয়েছে কিনা জানা নেই, কিন্তু আপনি গুন্ডার রকম ফেরের কথাই যদি বলেন, ব্যারাকপুরের বাজারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি প্রার্থী হিসেবে এবারে দাঁড়িয়েছেন তিনি হলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। অমায়িক ভদ্রলোক, মুখে হাসি, ভদ্র কথাবার্তা, অত্যন্ত শালীন আচরণ তার। তিনি একজন বিধায়ক, তিনি আমাদের রাজ্যের সেচ মন্ত্রী, অভিনয়ও করেন। হ্যালো স্যার। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন তাদের মধ্যে অনেকেই এখন জেলে রয়েছেন, আবার অনেকেই তো ইহলোক ত্যাগ করেছেন। তো দেখা গেল সন্দেশখালীর ক্রাইসিস যখন তৃণমূলের সামনে এলো তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক নতুন ক্রাইসিস ম্যানেজারকে মাঠে নামানো হয়েছে। তিনি চলে গেছেন সন্দেশখালীতে, মুখে তার সেই অমায়িক হাসি। যখন সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী থেকে একেবারে ভয়াবহ সব অভিযোগ উঠে আসছে, জমি দখল, মারধর, খুন, ধর্ষণ, নির্যাতন, সেই সময় এই অমায়িক হাসি নিয়ে সেই ক্রাইসিস ম্যানেজার তৃণমূল কংগ্রেসের দুহাত ওপরে তুলে কীর্তন করছেন এবং বলছেন, কই না তো, সেরকম কিছু তো হয়নি, আমি ওই জমি টমির যে সমস্ত সমস্যা হয়েছে, সেচের কাজ, ওই সব দেখতে এসেছি, যেটুকু যা হয়েছে মিটিয়ে দিয়েছি, সেরকম কিচ্ছু হয়নি। তিনিই হচ্ছেন পার্থ ভৌমিক। এই পার্থ ভৌমিককেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নানা রকম ওঠা পড়ার ইকুয়েশনের সামনে এগিয়ে দেওয়া হয়েছে। তিনি মাঠে নেমে পড়েছেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়তে নেমেছেন পার্থ ভৌমিক, এবং তিনি লড়াইতে নেমেই প্রথম চালটা যেটা চেলেছেন সেটা হচ্ছে অর্জুন সিং এর একজন নাকি ভাইপো আছেন যার নাম সৌরভ সিং, তাকে তিনি নিজের নির্বাচনী এজেন্ট বানিয়েছেন। এবার এই সৌরভ সিংও আবার একেবারে পাখির বুলি পড়ার মতো, বুলি আওড়ানোর মতো বলতে শুরু করে দিয়েছেন, অর্জুন সিং একেবারে অত্যাচারী, অর্জুন সিং স্বার্থপর, অর্জুন সিং সবাইকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন, অর্জুন সিং আমাকে জোর করে বিজেপিতে নিয়ে গেছিল, এখন আমি তৃণমূলে আছি, তৃণমূলের নির্বাচনী এজেন্ট হয়েছি, এটাই দলের সিদ্ধান্ত। অর্জুন সিং দরকার ছাড়া কোনো কাজ করে না, নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। পার্থ ভৌমিক এখানে যে পরিসংখ্যানের উপরে ভর করে আশায় বুক বাঁধছেন সেটা খুব পরিষ্কার, তার কাছে ক্যালকুলেশনটা খুব পরিষ্কার। 2019-এ বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতেছিল তাই নয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা
তার মধ্যে 6টাতেই বিজেপি এগিয়ে ছিল। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা যায় খেলাটা সম্পূর্ণ ঘুরে গেছে। তখন দেখা যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে মাত্র একটি বিজেপি জিততে পেরেছে, সেটা হলো ভাটপাড়া, যেখানে অর্জুন সিং এর ছেলে পবন সিং বিজেপির হয়ে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন। বাকি 6টা বিধানসভায় চলে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে, সেগুলো বিজেপি ধরে রাখতে পারেনি। এই ক্যালকুলেশনটাকে একদম সঙ্গে নিয়েই কিন্তু পার্থ ভৌমিক লড়াইতে নেমেছেন। এবং তারপরে তো তার নানা রকম ঘাত সংঘাত, আরও নানা রকম পরিকল্পনা সব রয়েছে। অর্জুন সিং এর ওপরে যাদের রাগ রয়েছে, অর্জুন সিং এর বিরোধিতা যারা করেছেন তাদেরকে একত্রিত করা, অর্জুন সিং এর বিরুদ্ধে এই রাগটাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় হাসি মুখে ফসল ঘরে তোলা। 2019-এর লোকসভা নির্বাচনে অর্জুন সিং প্রায় 14,000 মতো ভোটে জিতেছিলেন। এইবারে যদি তাকে সিল করে দেওয়া যায় তাহলে তো একেবারে বাঘবন্দির খেলা কমপ্লিট। এখন কি হয় সেটা তো দেখার বিষয়, সেটা আমরা জানতে পারবো 4 জুন। এর মাঝখানে কেউ যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে তিনি হলেন দেবদূত ঘোষ, বাম প্রার্থী ব্যারাকপুরের এবারে দেবদূত ঘোষ। ভদ্রলোক পেশায় অভিনেতা, বাম সমর্থক তো বটেই, কিন্তু বামেদের এখন নির্বাচনে যেভাবে লড়তে হয় সেই পদ্ধতিটার সঙ্গে দেবদূত বাবু খুব যে সড়গড় হয়েছেন এমনটা খুব একটা মনে হচ্ছে না। পার্থ ভৌমিক আর এদিকে অর্জুন সিং এর মাঝখানে পড়ে তাকে খুব একটা সড়গড় লাগছে না। এবং তারই সঙ্গে বলতে হয় যে অর্জুন সিং আর পার্থ ভৌমিকের মধ্যে কারুর যদি মনে হয় যে তাদের এবারে জয় পরাজয়টা খুব ক্লোজ মার্জিনে হতে চলেছে, তাহলে তারা কিন্তু দেবদূত বাবুর যে কটা ভোট পড়ে রয়েছে ব্যারাকপুরে তার উপরে একদম ঝাঁপিয়ে পড়বেন, একদম হামলে পড়বেন। সাধারণ যুক্তিতে কি বলে, কাস্তে ফুল কাটে, এখানে কিন্তু দেখা যাবে ফুল কাস্তে কাটার জন্য একেবারে দৌড় লাগাচ্ছে। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে যে কটা জায়গায় ভোট রয়েছে তার মধ্যে কোন কেন্দ্র উত্তপ্ত হতে পারে, মারামারি হতে পারে, এইটা যদি প্রশ্ন করা হয় ব্যারাকপুর ডেফিনেটলি তার আনসার। ব্যারাকপুরে এই ঘটনা ঘটতে পারে, তার সম্ভাবনা রয়েছে, ব্যারাকপুর উত্তপ্ত হতে পারে, এই কথাটা আলাদা করে বলার আর দরকার নেই। ব্যারাকপুরে অন্যান্য কেন্দ্রের মতো গত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে, কি হয়নি, কোনটা কম পড়ছে, কিসের অভাব রয়েছে, সেই সমস্ত আলোচনা করার কোনো পরিসরই নেই। তার কারণ নির্বাচনের সময় এখানকার মানুষজন যে বেঁচে থাকেন এটাই তাদের কাছে প্রিভিলেজ। যেভাবে ব্যারাকপুর থেকে গুলি বোমার খবর উঠে আসে, সন্ত্রাসের খবর উঠে আসে, তাতে নির্বাচনের সময় ব্যারাকপুরের মানুষ যে বেঁচে থাকেন এটাই বিরাট বড় কথা। তাই ব্যারাকপুর থেকে যদি কেউ আজকের পর্বটা দেখেন তাদের বলবো বেস্ট অফ লাক, ভোট দিন, বেঁচে থাকুন, অবশ্যই করে জানান যে বেঁচে আছেন। কারণ আমার ধারণা আপনাদের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার, সব জায়গার মানুষজন চিন্তায় থাকবেন। দেখুন, আপনার জন্য চিন্তা হয়, কারণ আপনি তো ব্যারাকপুরের গুন্ডা নয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।